একটাও বলি না। আমাদের সবকিছু ঠিকঠাক চলছে না। আমাদের প্ল্যান ছিল ইস্ট বেঙ্গল মোহনবাগান সব ফ্যান বেস একত্রে আমরা হয়েছিলাম, কথা বলেছিলাম, কিন্তু আচমকা রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে, আমার টাইমটা ঠিক মনে নেই, আমার কাছে বিধাননগর সাউথ পুলিশ স্টেশন থেকে একটা ফোন আসে। ফোন কি আসে, আমার কাছে কল রেকর্ডিংও আছে। তো সে আমাকে ফোন করে বলে যে হ্যাঁ, আমরা আপনাদের একটা পোস্ট দেখলাম, আপনারা কালকে ওখানে যাবেন না। তো আমি তাকে জিজ্ঞেস করি যে কেন যাবো না। তো তার উত্তরে সে বলে না, খেলা কিন্তু আর হচ্ছে না, আর আপনাদের এই প্রতিবাদ মিছিলটি তো একটি খেলা সংক্রান্তি, তো আপনারা আসবেন। বললাম দেখো, শুধু তো খেলা নয়, কারণটা আপনাদেরও জানা আমাদেরও জানা। তো আমরা তো কালকে যাবো এবং আমাদের সাথে হাজার হাজার সভ্য সমর্থকেরা কালকে থাকবো 35টায়। তো তার উত্তরে তিনি বলেন যে দেখুন, আসলে আমরা ওখানে আছি, আপনারা ওখানে আসলে অনেক ঝামেলা হবে, আপনারা সেখানে আসবেন না। বারবার আমাকে 3 থেকে 4 বার একটাই কথা বলা হয়, যাতে আমরা ওখানে না যাই। জোট বেঁধেছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। জোট বেঁধেছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি, ঠিক এই স্লোগানই কলকাতার রাজপথে আমরা দেখতে পেলাম। সল্টলেক স্টেডিয়ামের বাইরে যেদিন ডার্বি ম্যাচকে বাতিল করে দেওয়া হয়েছিল, মানে এই রাজ্য সরকার ভয় পেয়ে ডার্বি ম্যাচটাকে বাতিল করে দিয়েছিল। যদি মাঠের মধ্যে, ওই স্টেডিয়ামের মধ্যে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকেরা যদি প্রতিবাদ জানায়, এবং ফুটবল মাঠের, মানে খেলার মাঠের প্রতিবাদ তো আপনারা সবাই জানেন, খেলার যেখানে আর কি ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ, মানে বড় ম্যাচ, কলকাতা ডার্বি বহুল প্রচারিত, মানে সারা বিশ্বের নজর থাকে এই ম্যাচটিকে কেন্দ্র করে। সেই ম্যাচে যদি আপনার ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকেরা এই আরজিকর অভয়া কাণ্ডকে নিয়ে প্রতিবাদ তুলে ধরতেন, তাহলে পশ্চিমবাংলার যে বর্তমান সরকার তাদের মুখ পুড়ত, এবং সেই প্রতিবাদটাকেই কিন্তু ভয় পেয়েছিলেন আমাদের বর্তমান রাজ্য সরকার। এই নিয়ে কোনো সন্দেহ নেই যে তারা এই প্রতিবাদ আন্দোলনকে ভয় পেয়েছেন, এবং সেই দিনও আরও মারাত্মক আকারে ভয় পেয়েছিলেন, যার জন্যই ডার্বি ম্যাচকে বাতিল করে দিয়েছিল। কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকেরা দমে যাওয়ার নয়, সেটা আমরা খুব ভালো করেই জানি। অতীতেও দেখেছি যে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক যারা, তারা দমে যায়নি, তারা অনেক প্রতিকূলতাকে পার করে কিন্তু তারা এগিয়ে যায়, এটা আমরা জানি, সারা বিশ্ব জানে। তাই সেই দিনও আমরা দেখলাম, এই গত পরশুদিন আমরা দেখলাম যে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকেরা কিভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জোট বেঁধে প্রতিবাদ করল। ধন্যবাদ জানাবো মাননীয়াকে, আমি ধন্যবাদ জানাবো রাজ্যের প্রশাসনকে, কেননা ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকেরা সবসময় সম্মুখ সমরে দাঁড়িয়ে থাকেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো দলের সমর্থকদেরকে যে এক করতে পারলেন, মাননীয়া ছাড়া এটা সম্ভব ছিল না। মাননীয়ার এই অন্যায়, মাননীয়ার এই চরম প্রশাসনিক ব্যর্থতা, এই যে রাজ্যের যা পরিস্থিতি উনি করে তুলেছেন, তার জন্যই কিন্তু এই দুটো দলের সমর্থকেরা এক পংক্তিতে এসে দাঁড়িয়েছে, এক পংক্তিতে এসে প্রতিবাদ জানাচ্ছে, আন্দোলন করছে, প্রতিবাদ জানাচ্ছে। আর ঠিক সেটাকেই ভয় পেয়েছিলেন আমাদের রাজ্যের প্রশাসন এবং মাননীয়া। কী না করেছে রাজ্যের প্রশাসন, কী না করেছে। আগের দিন সমাজ মাধ্যমে যে সকল সমর্থকেরা জানিয়েছিলেন যে যদি ডার্বি বাতিলও হয়, আমরা স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ জানাবো, তাদেরকে ব্যক্তিগতভাবে ফোন করে বিধাননগর পুলিশের পক্ষ থেকে, আমাদের রাজ্য পুলিশের পক্ষ থেকে তাদেরকে ব্যক্তিগতভাবে ফোন করে বলা হয়েছে যে আপনারা কিন্তু আসবেন না স্টেডিয়ামের সামনে, আসলে কিন্তু কোনো বাজে ঘটনা ঘটে যেতে পারে। মানে এ তো কল্পনাই করতে পারছি না যে আন্দোলনকারীদেরকে এইভাবে আর কি আন্দোলনের রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য শেষ পর্যন্ত রাজ্য সরকার এবং প্রশাসনকে এই ভূমিকাও পালন করতে হয়েছে, এই হাতিয়ারও অবলম্বন করতে হয়েছে। এটা লজ্জা ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে আমি আখ্যা করতে পারছি না, এটা জাস্ট লজ্জা। আপনারা শুনেছেন যে এই গত কয়েকদিন ধরে কি ঘটনা ঘটে চলেছে এবং দেখতেও পাচ্ছেন। আমরা আজকের পত্রিকায় চোখ রেখে দেখলাম
যে মোহনবাগান খেলোয়াড়রাও, গতকালকে মোহনবাগানের খেলা ছিল, সেই মোহনবাগান খেলোয়াড়রাও আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তি চেয়ে তারা প্রতিবাদ জানিয়েছে। মানে এই অভয়াকাণ্ডে যে প্রকৃত দোষীরা যাতে দ্রুত শাস্তি পায়, তাদের যাতে চরম শাস্তি দেওয়া হয়, একটা দৃষ্টান্ত স্থাপন করা হয়, তার জন্য মোহামেডানের খেলোয়াড়রাও মাঠে নেমে প্রতিবাদ জানিয়েছে। মানে প্রত্যেকেই, শুধু খেলোয়াড়রাই নয়, দেশ বিদেশেও মানে রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশের সীমানা এবং দেশের সীমানা ছাড়িয়েও এই আন্দোলন, এই প্রতিবাদ বিদেশের মাটিতে চলে গেছে। আমরা দেখলাম আমেরিকার মানুষেরাও এই আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানাচ্ছে, আমরা দেখলাম সুইডেনের মানুষেরাও এই আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানাচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে এই আন্দোলনটা কতদূর পর্যন্ত ছড়িয়েছে, এই আন্দোলনের আগুন, এবং তার জন্যই কিন্তু মাননীয়া ভয় পেয়েছেন। এবং উনি বলছেন যে বাংলাদেশের মতন নাকি ভেবেছে আমাদের এই রাজ্য সরকারকেও নাকি ফেলে দেবে। তো ব্যক্তিগতভাবে আমি বলছি যে আমি গণতন্ত্রে বিশ্বাস করি। আমি চাই না আমাদের রাজ্যের সরকারকে ওই বাংলাদেশের সরকারের মতন, যেভাবে বাংলাদেশের সরকারকে ফেলে দেওয়া হয়েছে সেইভাবে আমাদের রাজ্যের সরকারকে ফেলে দেওয়া হোক। কেননা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা চাই গণতান্ত্রিকভাবেই সাধারণ মানুষের জুতোর বাড়ি এই রাজ্য সরকারের মুখে দিয়ে এই রাজ্য সরকারটাকে ফেলতে, মানে সাধারণ মানুষের রায়ে গণতান্ত্রিকভাবে এই রাজ্য সরকারের পতন আমরা চাই। আমরা ওই বাংলাদেশের মতন আমরা এই সরকারকে ফেলে দিতে চাই না। কেননা আমাদের দেশে এখনও গণতন্ত্র বেঁচে আছে। আমরা যারা সচেতন মানুষ তারা কখনোই চাই না যে গণতন্ত্রকে হত্যা করে এইভাবে একটা সরকার ফেলে দিতে, কখনোই চাই না। কিন্তু যে সকল ঘটনাগুলো আমাদের চোখের সামনে উঠে আসছে, সিবিআইয়ের হাতে আমরা জানতে পারলাম যে সন্দীপ ঘোষ, যাকে আর কি এই ঘটনার মেন আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে আপাতত, এই ঘটনার যিনি আর কি মেন দোষী হিসেবে যাকে ধরা হচ্ছে, তিনি নাকি কলকাতা পুলিশকে ডেটা কল করেছিলেন। ভাবতে পারেন এটা কত বড় আর কি মানে একটা চক্রান্ত, কত বড় চক্রান্ত যে সন্দীপ ঘোষ কলকাতা পুলিশের সাথে ডেটা কলে কথা বলছেন। যদি ফোন কল, আমরা জানি যে ফোন কলে প্রমাণ পাওয়া যায়, ডেটা কলে কথা বলছেন, তার প্রমাণ কিন্তু সিবিআইয়ের হাতে চলে এসছে। অনেকেই হয়তো বলবেন যে সিবিআই তো অতীতে বহু কেসে দেখেছি যে সিবিআই এর সমস্ত কেস যেগুলো সিবিআইয়ের হাতে গেছে সেগুলো সব হিমঘরে চলে গেছে। তো সিবিআই কিন্তু গুটি গুটি পায়ে এগোচ্ছে যাতে কোনো ফাঁক ফোকর না থাকে, সেইভাবে কিন্তু তারা এগোচ্ছে। তবে হ্যাঁ, সিবিআইয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা এখন অনেকটাই কমেছে। তাই সিবিআইকে প্রমাণ করতে হবে যে সিবিআই নিরপেক্ষভাবেই সমস্ত ইনভেস্টিগেশন করেন। সিবিআইকে প্রমাণ করতে হবে। কেননা সিবিআইকে নিয়ে একটা কথা আছে, বহুল প্রচলিত কথা, আপনারা সবাই জানেন, যে ওই তোতা ময়নার গল্প, যে খাঁচায় বন্দি তোতা। তো সিবিআইকে কিন্তু সেই তকমা তাদের নিজেদের গা থেকে ঝেড়ে ফেলতে হবে। আর ঝেড়ে ফেলতে গেলে যেই কেসগুলো সিবিআইয়ের হাতে যায় সেগুলোকে সঠিকভাবে তদন্ত করে কোর্টের সামনে কিন্তু তথ্য প্রমাণ পেশ করতে হবে। আমরা দেখেছি এই রাজ্য সরকারকে একটা সিট গঠন করতে এই আরজিকর আর্থিক দুর্নীতির বিরুদ্ধে একটা সিট গঠন করেছে। আরজিকরে যে আর্থিক দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে একটা সিট গঠন করেছে। আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন সারদা নারদা বিভিন্ন প্রত্যেকটা কেসে সিট গঠন করা হয় রাজ্য সরকারের তরফে। তারপরে ওই সিট কি করে, সিট কোনো কিছু এখনো পর্যন্ত সুরাহা করতে পারেনি। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এবং মতামত, সিট গঠন করা হয় এই কারণেই যাতে তথ্য প্রমাণ লোপাট করতে পারে। তথ্য প্রমাণ লোপাট করে এই সরকারের সাথে যারা যুক্ত, যে সকল দোষীরা এই সরকারের সাথে যুক্ত, তাদেরকে আড়াল করতে পারে। তাদের বিরুদ্ধে যেই তথ্য প্রমাণগুলো আছে সেগুলোকে লোপাট করতেই নাকি এই সিট গঠন করা হয়। এগুলো বিশ্লেষকদের মতামত, আমার মতামত নয়। আমি
বিশেষজ্ঞদের মতামতটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এবার হাইকোর্টে ভৎসনার পরে, মানে এই আরজিকর কাণ্ডে হাইকোর্টে ভৎসনার পরে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই মামলাটি গ্রহণ করেছিল, এই আরজিকর কাণ্ডের মামলাটি গ্রহণ করেছিল। আজ মঙ্গলবার এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এজলাসে এই মামলাটা উঠেছিল এবং সুপ্রিম কোর্টের তরফে যেই অবজারভেশন রাখা হয়েছে সেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সুপ্রিম কোর্ট কতগুলো অবজারভেশন রেখেছে এবং কতগুলো প্রশ্ন রেখেছে সেগুলো আমি আপনাদেরকে বলছি, একটু শুধু শুনুন। সুপ্রিম কোর্ট বলছে যে চিকিৎসকদের নিরাপত্তা দিতে এই সরকার এবং এই সরকারের প্রশাসন পুরোপুরি ব্যর্থ। কেননা আমরা প্রত্যেকেই জানি যে ওই ঘটনাটা ঘটেছিল, ওই অভয়ার সাথে ওই ঘটনাটা ঘটেছিল যেই সময়, তারপরে যখন প্রথম যিনি দেখেছিলেন সেই সময়টা হচ্ছে গিয়ে আপনার 9:20, তারপরে ঠিক 10:05 থেকে 10:15 মধ্যে পুলিশের কাছে ফোন যায়। তাহলে এই 45-50 মিনিট ধরে কি করা হয়েছিল আমরা জানি না। আমরা জানতে পেরেছি, যেটা বললাম কিছুক্ষণ আগে, যে সন্দীপ ঘোষকে ডেটা কলে কথা বলতে কলকাতা পুলিশের সাথে। এই টোটাল ঘটনাটা সাজানো কিনা আমরা জানি না, তবে আমরা অনুমান করতে পারছি যে ঠিক কি ঘটেছিল। এবং FIR করতেও যে দেরি হয়েছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্ট তাদের অবজারভেশনে জানিয়েছে। এবং কি করছিলেন প্রিন্সিপাল ওই ঘটনা যখন ঘটেছিলেন, ওই আরজিকর হাসপাতালের এবং এই মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল তিনি কি করছিলেন, বা ভাইস প্রিন্সিপালই বা কী করছিলেন, কোর্ট রেখেছে এই অবজারভেশন। কোর্ট আরও বলছে যে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে কেন উনি পদত্যাগ করার পরে দ্বিতীয় কোনো মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে ঘোষণা করা হয়, যেখানে আমরা জানি আরজিকর থেকে উনি পদত্যাগ করেছিলেন এবং পদত্যাগ করার কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখলাম ন্যাশনাল মেডিকেল কলেজের ওনাকে প্রিন্সিপাল ঘোষণা করা হলো। মানে আরও বড় পদে। চিন্তা করে দেখুন, একজন ভিকটিম যিনি কিনা পদত্যাগ করেছেন চাপের মুখে দাঁড়িয়ে, তাকে রাজ্য সরকার আরও বড় জায়গায় পোস্টিং দিয়ে দিল। কোর্ট সেটাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। কোর্ট আরও বলেছে হাসপাতালে কিভাবে বহিরাগতরা ঢুকে পড়ে, পুলিশের কাছে কি কোনো খবর ছিল না? হাসপাতালে যে ওই দিন যে 14 তারিখ রাতে যে হাসপাতালে বহিরাগতরা ঢুকে গিয়ে যে ভাঙচুর চালিয়েছে, লুটপাট চালিয়েছে, সেটা কি করে সম্ভব হলো? এই খবর কি আগে থেকে পুলিশের কাছে ছিল না? পুলিশ তার মানে সঠিকভাবে নিরাপত্তা দিতে পারেনি ওই হাসপাতালের, তার জন্যই এই ঘটনা ঘটেছে। কোর্ট কিন্তু এটা পরিষ্কারভাবে তাদের অবজারভেশনে জানিয়েছে। আর কোর্ট যেটা বিশেষভাবে জানিয়েছে যে যারা এই ঘটনায় প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন, তাদের উপরে রাজ্যের প্রশাসনকে, মানে দলদাস পুলিশকে, মানে পুলিশের একাংশ, পুলিশের সবাই খারাপ নয়, পুলিশের একাংশ যারা এই মাননীয়ার পিসিমণির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে, আর পিসিমণির অনুপ্রেরণাটা কি আপনারা সবাই জানেন, ওই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে যারা এই আন্দোলনকারীদের উপরে, এই প্রতিবাদীদের উপরে হামলা করছেন, জুলুম করছেন পোশাক গায়ে দিয়ে, তাদের উপরে অবিলম্বে এই জুলুম এবং অত্যাচার বন্ধ করতে হবে। কেননা কোর্ট পরিষ্কার জানিয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা এই মুহূর্তে পুরো ভেঙে পড়েছে। কোর্ট পরিষ্কার জানিয়েছে এই কথাটা, যে রাজ্যের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। তাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা, যে সকল ডাক্তাররা, যে সকল সাধারণ মানুষেরা আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন এই আরজিকর কাণ্ডে, তাদের উপরে কিন্তু জুলুম করা একদম চলবে না। প্রশাসনের এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। বলুন কি বলবেন? সারা রাজ্য, সারা দেশ এবং দেশের বাইরেও প্রতিবাদের অগ্নিশিখা কিন্তু ছড়িয়ে পড়েছে। মাননীয়, আপনি জেনে রাখুন, আপনি রেহাই পাবেন না। আপনি অতীতে এই ধরনের ঘটনাগুলোকে আত্মহত্যা বলে অনেকবার চালিয়ে দিয়েছেন।
এবার আর পারলেন না, তাই আপনার পতন নিশ্চিত। এবং এই সাধারণ মানুষই, আমরা চাই না আপনাকে অগণতান্ত্রিকভাবে এই রাজ্যের ক্ষমতা থেকে সরিয়ে দিতে। আপনাকে আমরা রাজ্যবাসী যারা আপনাকে এনেছিলাম অনেক আশা নিয়ে, আমরাই আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে এই পশ্চিমবাংলার মাটি থেকে, শেকড় থেকে তুলে ওই বঙ্গোপসাগরের জলে বিসর্জন দেব, এই প্রতিজ্ঞা কিন্তু পশ্চিমবাংলার সাধারণ মানুষ অলরেডি করে ফেলেছে। বলুন কি বলবেন, কি বলবেন? আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।